আজকের এই কল্পিত গল্প মিস্টার আরিফ ইসলামের। সংগ্রহ করা হয়েছে ওনাদের ফেসবুক গ্রুপ ভূতের জগৎ দ্য প্লেস অফ প্যারানর্মাল সায়েন্স থেকে। আপনারা যদি ভূতের সত্যি অথবা কাল্পনিক গল্প বা ঘটনা পড়তে ভালোবাসেন, ওনাদের এই গ্রুপটা অবশ্যই ভিজিট করতে পারেন। গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেটা চেক আউট করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আমার নাম রাকেশ আর আমার এই চ্যানেল ভূতের ভবিষ্যতে আপনাদের সবাইকে স্বাগত। ভূতের ভবিষ্যতে আমি আপনাদের সামনে ভূতের বা যে কোনো রকম অতি প্রকৃত অস্বাভাবিক সত্যি ঘটনার নাটকীয় বিবরণ নিয়ে আসি। আর যদি আপনি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিওজের নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। আর বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না, হলে আপনারা সাসপেন্সটি মিস করে যাবেন। হ্যাপি লিসনিং। আজ সকাল থেকেই বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি মাথায় নিয়ে নিজের ক্লাস করে কাজ শেষে সন্ধ্যায় আমার হোস্টেলে ফিরলাম। মাত্র কয়েকদিন হলো আমি এই পরবাসের জীবনে দিনরাত পার করেছি। গ্রাউন্ড ফ্লোরে লিফটের সামনে দাঁড়িয়ে ওপেন বাটনে চাপ দিলাম। কিছু সেকেন্ড অপেক্ষার প্রহর শেষ করে লিফটের দরজা খুলে গেল। আমি লিফটের ভেতর ঢুকে 7 তলায় যাওয়ার জন্য 7th বোতামে চাপ দিলাম। দরজা বন্ধ হওয়ার পর লিফট উপরে চলতে শুরু করে দিল। কেন জানি না, আজ সকাল থেকেই মনটা কেমন যেন করছে। অদ্ভুত এক খেয়াল উঁকি দিচ্ছে মনে। আজগুবি চিন্তা করতে করতে লিফট কখন যে 7 তলায় এসে থামলো আমি টেরই পেলাম না। লিফটের দরজা খুলতেই আমি ধীর পায়ে আমার ফ্ল্যাটের দিকে পা বাড়ালাম। লিফট থেকে বেরোতেই হঠাৎ গাটা যেন ছমছম করতে লাগলো। মনে হচ্ছে অশুভ কিছু যেন একটা অপেক্ষা করছে আমার জন্য। আমার ফ্ল্যাটের নাম্বারটা কেমন যেন আজব। থাকি 7 তলায় আর ফ্ল্যাটের নাম্বার হলো 06A। মনের ভিতর এইসব নেতিবাচক চিন্তাভাবনা চলার পরেও সব ভয় দূর করে দরজা খুলে ফ্ল্যাটে ঢুকলাম আমি। আমাদের এই ফ্ল্যাটে আমরা মোট 8 জন থাকি, কিন্তু আজ কেউ নেই। 3 জন ছেলে দেশে গেছে তাদের ছুটিতে, আর বাকি ছেলেগুলোর আজ নাইট শিফট। ফ্ল্যাটে ঢুকে রুমগুলোর বাতি জ্বালিয়ে আমি ফ্রেশ হয়ে লিভিং রুমে গিয়ে টিভি দেখতে বসে গেলাম। এছাড়া আপাতত আমার তেমন আর কোনো কাজ নেই। বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি এখনো হয়ে যাচ্ছে। অন্ধকারে ছেয়ে গেছে পুরো আকাশ। আমি সোফায় গা হেলিয়ে দিয়ে টিভি দেখছি। আমাদের হোস্টেলের এই ফ্ল্যাটে কেবল কানেকশন নেই, তাই একটা ডিভিডি চালু করে দিলাম। হিন্দি ছবি দেখতে আমার তেমন একটা ভালো লাগে না, কিন্তু তারপরেও দেখতে থাকলাম এক মনে। হঠাৎ টয়লেটের কল থেকে জল পড়ার শব্দ কানে এলো।
অলসতা ভেঙে টয়লেটের দিকে গেলাম কলটা বন্ধ করতে। হয়তো মুখ হাত ধোয়ার সময় ভুলে গিয়েছিলাম কল বন্ধ করতে। সে যাই হোক, কল বন্ধ করে আমি আবার সোফায় গিয়ে বসে টিভি দেখাতে মন দিলাম। টিভি দেখতে দেখতে 5-7 মিনিট পর আবারও টয়লেট থেকে জল পড়ার শব্দ শুরু হলো। কি ব্যাপার? আমি না এইমাত্র কল বন্ধ করে দিয়ে আসলাম। নিজেকে প্রশ্ন করলাম টয়লেটের দিকে তাকিয়ে। আবারও সোফা থেকে উঠে গেলাম টয়লেটে কল বন্ধ করার জন্য। টয়লেটে গিয়ে দেখলাম সেই আগের মতোই কল থেকে জল পড়ছে। এবার বেশ ভালো করে বন্ধ করলাম কলটা, কিন্তু বন্ধ করার পর সোফার কাছে আসতে না আসতেই আবারও টয়লেটের সবগুলো কল থেকে জল পড়ার শব্দ পেলাম আমি। এইবার শীতারাতে ভয়ের শীতল শিহরণ বয়ে গেল আমার সারা শরীরে। সবগুলো পশম যেন দাঁড়িয়ে উঠল আমার গায়ে। বিনা কারণে ঠান্ডা লাগতে লাগলো হঠাৎ করে আমার। নিজের অজান্তেই পা বাড়াতে লাগলাম টয়লেটের দিকে। প্রতিটা পদক্ষেপ যেন এক মনের মতো ভারী হয়ে গেছে। ভয়ে ভয়ে টয়লেটের ভেতর উঁকি দিয়ে দেখলাম সবগুলো কল থেকে একসাথে জল পড়ছে। কাঁপা কাঁপা পায় টয়লেটের ভেতর ঢুকলাম আমি। বাতি জ্বালিয়ে কলগুলোর দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকলাম কিছুক্ষণ। তারপর ভীত সন্তুষ্ট হয়ে কলগুলো বন্ধ করে দিলাম আমি। খুব টাইট করে কলগুলো বন্ধ করে আবারও ফাইনাল চেক করে টয়লেট থেকে বের হলাম। ধীর পায়ে লিভিং রুমে গিয়ে সোফায় বসে হিন্দি ছবির দিকে মনোযোগ দিলাম আর মন থেকে সব ভয় দূরে সরানোর চেষ্টা করতে লাগলাম। এর মধ্যেই টিভিটা চলতে চলতে হঠাৎ তার শব্দটা বন্ধ হয়ে যায়, আর তার পরিবর্তে কান্নার সুর ভেসে আসতে লাগে আমার কানে। কান্নার সুরটা শুনে মনে হচ্ছে যেন কোনো মেয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ঠিক বুঝে উঠতে পারছি না কোথা থেকে কান্নার শব্দটা আসছে। আমি এইবার সোজা হয়ে বসে কান দুটো খাড়া করে বোঝার চেষ্টা করতে লাগলাম কোন ঘর থেকে আসছে শব্দটা। সোফা থেকে উঠে দাঁড়িয়ে ভয় ভয় এদিক সেদিক দেখতে লাগলাম আমি। আমার মনে হচ্ছিল টয়লেট থেকেই
কান্নার শব্দটা ভেসে আসছে। আমি টয়লেটের কাছে এসে খুব ভালো করে শোনার চেষ্টা করলাম আসলে ব্যাপারটা কি। এটা কি আদৌ সত্যি নাকি আমার হ্যালুসিনেশন? টয়লেটের দরজার কাছে আসতেই আমার মনে হলো কে যেন ভিতর থেকে হাতের নখ দিয়ে দরজার গায়ে আঁচড় কাটছে, আর কান্নার শব্দটাও হঠাৎ করে অনেক জোরে হতে লাগলো। এইরকম সব অস্বাভাবিক অনুভূতিতে আমার ভয় জ্ঞান হারানোর মতো অবস্থা। আমি অনেক সাহস সঞ্চয় করে দরজার বাইরে থেকে জিজ্ঞাসা করলাম, কে? ভিতরে কে? আমার প্রশ্নের কোনো জবাব পেলাম না আমি। কিন্তু এর পর মুহূর্তেই কান্না ও আওয়াজ দুটোই নিজে থেকে থেমে গেল। আওয়াজ বন্ধ হওয়ার পর আমি সাহস করে টয়লেটের দরজাটা খুলে ভিতরে উঁকি দিই। ভিতরে কেউ নেই দেখে মনটা একটু শান্ত হলো আমার। টয়লেটের প্রতিটা কোনায় কোনায় চেক করলাম, কিন্তু কোথাও কিছুই নেই। সব কিছুই ঠিক আছে। মিছে মিছেই ভয় পাচ্ছি আমি। কাল রাতে আমার ঘুমটা ঠিক হয়নি, তাই হয়তো এমনটা লাগছে। সব ঠিক দেখে ব্যাপারটাকে আমার হ্যালুসিনেশন ছাড়া আর কিছু রায় দিতে পারলাম না আমি। মন থেকে ভয় ঝেড়ে ফেলে নিজেকে সামলে নিয়ে টয়লেট থেকে বের হতে যাব, আর ঠিক তখনই ঘটল এক অঘটন। আমি যেই না টয়লেট থেকে বের হব, ঠিক তখনই আমার বাম হাতটা কে যেন পিছন দিক থেকে চেপে ধরল। হিমশীতল একটা অনুভূতি বয়ে গেল আমার সারা শরীরে। মৃতদের শরীর কি এত ঠান্ডা হয়ে থাকে? সজোরে কে বলে চিৎকার দিয়ে পিছন দিকে ফিরে তাকালাম, কিন্তু কেউ নেই। আশ্চর্য, কেউ নেই। অথচ আমার মনে হলো আমার হাতটা কে যেন চেপে ধরেছে। আমি স্পষ্ট অনুভব করেছি যে কেউ আমার হাত চেপে ধরেছে বরফ শীতল একটা শক্ত হাত দিয়ে। কিন্তু ফিরে তাকাতেই কেউ নেই। পুরো টয়লেটটা খালি। আমি ভয়ে ভয়ে টয়লেটের দরজা লাগিয়ে লিভিং রুমের দিকে পা বাড়ালাম, আর বারবার পিছনে ফিরে টয়লেটের দরজার দিকে তাকাতে থাকলাম। লিভিং রুমে এসে দেখি টিভিটা ঠিকঠাক চলছে, কোনো ডিস্টারবেন্স নেই। আমি আবারও সোফায় বসে টিভি দেখায় মন দেওয়ার চেষ্টা করলাম। টিভি দেখতে দেখতে হঠাৎ কিছুক্ষণ পর টিভিটা নিজে থেকেই বন্ধ হয়ে যায়।
অথচ ঘরে তো বিদ্যুৎ আছে। আমি লিভিং রুমের লাইটগুলো চালিয়ে রেখেছিলাম, ওগুলো সেরকম ভাবেই চলে আছে। আমার কিছু বুঝে ওঠার আগেই টিভিটা নিজে থেকেই চালু হয়ে গেল। প্রথমে ব্ল্যাঙ্ক, তারপর ঝিরঝির হতে লাগলো। কিছুই বুঝতে পারছি না যে কি হচ্ছে এইসব আমার সাথে। আমি কি পাগল হয়ে যাব? রিমোট নিয়ে চ্যানেল পাল্টাতে থাকলাম, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। ঝিরঝির শব্দ আর শুধুমাত্র ঝিরঝির শব্দ। আরে ওটা কি? টিভিতে কিছু একটা যেন দেখতে পেলাম আমি। একটা মেয়ের ছবি, অস্পষ্ট, ঝিরঝির। টিভি থেকেই সে কান্নার শব্দ ভেসে আসছে, আর তার সাথে একটা গোঙানির শব্দ। টয়লেটের সেই শব্দটা আবারও কানে আসতে শুরু করলো আমার। কেউ যেন নখ দিয়ে টয়লেটের দরজায় আঁচড় কাটছে। মনে হচ্ছে হিংস্র কোনো পশু টয়লেটে আটকা পড়েছে। আমি বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। টিভির রিমোট দিয়ে টিভির চ্যানেল বদলানোর চেষ্টা করলাম, কিন্তু কোনো কাজই হলো না। ঝিরঝির কিছুটা কমতে লাগলো, আর গোঙানির শব্দ বাড়তে থাকলো। তার সাথে সাথে বাড়তে থাকলো টয়লেটের গেটে সেই বিকট আঁচড় কাটার শব্দ। এর মধ্যেই হঠাৎ করে টিভির ঝিরঝিরটা একেবারে চলে গিয়ে সেখানে আস্তে আস্তে একটা মেয়ের মুখ ভেসে উঠল। আমি বুঝে উঠতে পারছি না আমি কি কোনো দুঃস্বপ্ন দেখছি, না আসলে যা হচ্ছে তা বাস্তব। টিভির মধ্যে মেয়ের মুখটা আস্তে আস্তে কেমন যেন বিকৃত হয়ে যাচ্ছে, আর টয়লেটের আঁচড় কাটার শব্দ কমে যাচ্ছে। ভয় আমার হাত পা যেন অবশ হয়ে গেছে। আমি নড়াচড়ার শক্তি পুরোপুরি হারিয়ে ফেলেছি। দেখতে দেখতে চোখের সামনে টিভির ভিতরের মেয়েটার চেহারা পুরোপুরি বিকৃত হয়ে যায়, আর ওই বিকৃত চেহারার মধ্যে একজোড়া লাল টকটকে চোখ চেয়ে আছে আমার দিকে। হঠাৎই এক অট্টহাসি এসে মেয়েটি টিভি থেকে গায়েব হয়ে যায়, আর টিভির সেই ঝিরঝির দেখা দিতে থাকে আবার। আমি হিমশীতল হয়ে বসে আছি। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। শরীর যেন সোফার সাথে মিশে যেতে চাইছে। আর ঠিক তখনই আমার মনে হলো কে যেন আমার পিছনে দাঁড়িয়ে আছে।
আমার ঘাড়ে গরম নিঃশ্বাসের ছোঁয়া অনুভব করছি আমি। নিঃশ্বাসের ফসফস শব্দের সাথে পশুর গোঙানির মতো কেমন যেন একটা শব্দ আসছে আমার পিছন দিক থেকে। এই ভয়ানক অনুভূতির কারণে আমি ভয় আমসত্ত্বা হয়ে পিছনে ঘাড় ঘুরিয়ে যা দেখলাম তা জীবনে কোনোদিন ভুলব না। টিভির ভিতরে যে মেয়েটা ছিল সেই মেয়েটাই দাঁড়িয়ে আছে আমার পিছনে, আর আমার দিকে ওর সরু হাত দুটো বাড়িয়ে দিচ্ছে আস্তে আস্তে। এই দৃশ্য দেখার পর আমি আর নিজেকে সামলে রাখতে পারলাম না। জ্ঞান হারানোর আগে পর্যন্ত যা দেখলাম তা হলো মেয়েটা আমার পা ধরে টয়লেটের দিকে টেনে নিয়ে যাচ্ছে, আর আমি প্রাণপণে নিজেকে বাঁচানোর চেষ্টা করছি। হাতের নখগুলো দিয়ে ফ্লোরে খামচে ধরার চেষ্টা করছিলাম আমি। এরপর আর কিছুই মনে নেই আমার। চোখ খুলে নিজেকে আবিষ্কার করলাম হসপিটালের বেডে, আর পাশে বসে আছে আমার রুমমেট রঞ্জন। আমার চোখ খুলে তাকাতে দেখেই ও বলল, ডোন্ট মুভ, মাথায় সেলাই লেগেছে 3টে। তুমি বাথরুমে পড়ে গিয়েছিলে কি করে? আমি বাথরুমে পড়ে গিয়েছিলাম? মৃদু কণ্ঠে নিজেকেই নিজে প্রশ্ন করলাম। তোমার মনে নেই কিছু? আমি ভোর রাতে অফিস থেকে বাসায় ফিরে দেখি তোমার শরীর আধা বাথরুমের ভিতরে আর আধা বাইরে পড়ে আছে, আর মাথা দিয়ে রক্ত পড়ছে তোমার। আমি আর দেরি না করে তোমাকে হসপিটালে নিয়ে আসলাম। রঞ্জন একটু থেমে আবার আমায় বলল, আচ্ছা, ডক্টর আমায় একটা কথা জিজ্ঞাসা করছিল। আমি মৃদু কণ্ঠে বললাম, কি? তোমার বাম হাতে আর বাম পায়ে কার যেন হাতের ছাপ। মনে হচ্ছিল তোমাকে কেউ খুব জোরে চেপে ধরে রেখেছিল। এটা শোনার পর আমি নিশ্চিত হয়ে গেলাম যে আমি যা দেখেছিলাম তা সব সত্যি। আমি সাথে সাথে আমার বাম হাতের দিকে চাইলাম। হাতের মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে 5টা আঙুলের ছাপ। আমি কোনো মতে বসে আমার পায়ের দিকে তাকালাম। ওখানেও সেই একই অবস্থা। বছরখানেক পর আমার শরীরে আজও সেই আঙুলের ছাপ আছে। আজও আমি সেই দিনের কথা মনে করে নিজেই শিউরে উঠি। সেই ঘটনার পর আমি আর সেই হোস্টেলে থাকতে পারিনি। আমি হোস্টেল চেঞ্জ করে ডাবলিনের এক বাঙালি বাড়িতে পেইং গেস্ট হিসাবে উঠেছিলাম। পরে খোঁজ নিয়ে জানতে পেরেছি যে ওই ফ্ল্যাট নাম্বার 06A-তে এর আগেও অনেক ঘটনা ঘটেছে। আমি প্রথম নয়। ওইটা একটা হন্টেড ফ্ল্যাট। আমি আসার পরও একে একে
সবাই কিছু না কিছু অঘটনের শিকার হয়েছে। হয়তো কোনোদিনও এর কুলকিনারা করতে পারবো না, কিন্তু এটা পুরোপুরি সত্যি যে এই ফ্ল্যাটে কিছু একটা রহস্য আছে, যা হয়তো এখনো অবধি অজানাই রয়ে গেল। বন্ধুরা, এই গল্পটি আপনাদের ভালো লাগলো কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য এইটুকু। দেখা হচ্ছে আরও একটা নতুন ও রোমাঞ্চকর গল্পের সাথে। টিল দেন, থ্যাংক ইউ।